সেমিস্টারে এত এত প্রশ্ন থাকে, দুটো পরীক্ষার জন্য করতে পারবে না? বাবা মা কত কষ্ট করে রেজাল্টের অপেক্ষায় বসে আছে তোমাদের। হ্যালো এভরিওয়ান, কালকে তোমাদের ইতিহাস পরীক্ষা, আর আজকে রিকি স্যার সাজেশন দেবে না, এটা কি হয়? কালকে তোমাদের ইতিহাস পরীক্ষা, আজকেই সমস্ত টেনশন দূর করে দেবো। কেন? কারণ আমি আছি সাথে। আর সব থেকে বড় ব্যাপার, তোমাদের 8 নম্বরের সাজেশন জাস্ট একটা থেকে দুটো দেবো। 8 নম্বরের প্রশ্নটা একটা এমন প্রশ্ন যেটা তোমাদের স্কোরটাকে আরো বাড়িয়ে দেবে। একটা থেকে দুটোই দেবো, তুমি দেখে নাও। এখানে আমি কি কি দিয়েছি বোর্ডে? আমি দিয়েছি 1946 সালে নৌ বিদ্রোহের কারণ আর গুরুত্ব। আর একটা প্রশ্ন আমি দিয়েছি কি, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা। এই দুটো প্রশ্ন দিয়েছি, বস করতে পারবে না? সারাটা বছর তুমি পড়লে, বিশেষ করে 6 মাস পড়লে একটা সেমিস্টার, তাহলে একটা সেমিস্টারে এত এত প্রশ্ন থাকে, দুটো পরীক্ষার জন্য করতে পারবে না? বাবা মা কত কষ্ট করে রেজাল্টের অপেক্ষায় বসে আছে তোমাদের। এই রেজাল্টটা যদি ভালো হয়, বাবা মা কত ভালোবাসবে, তুমি যা চাইবে তাই দেবে। তাহলে দুটো প্রশ্ন বাবা মায়ের মুখ চেয়ে এটলিস্ট করতে পারো আমার মনে হয়। এক্সট্রা প্রশ্নও দুটো দিয়েছি, ওয়েট ওয়েট ওয়েট, এক্সট্রা প্রশ্নও দুটো দিয়েছি। আচ্ছা, এক্সট্রা প্রশ্ন কেন দিই তার তার কারণ আমি বলে দিচ্ছি। তুমি ধরে নাও একটা জিনিস বানিয়ে লিখছো, ধরে নাও তোমার এই দুটো প্রশ্ন একদম কমন পড়েনি, একদম না চান্স থাকার মতন বলছি, ধরে নাও তোমার প্রশ্ন কমন পড়েনি, তখন তুমি কি করবে? নিশ্চয়ই বানিয়ে বানিয়ে লিখবে, কারণ পরীক্ষার হলে সবাই বানাতে চাই আমরা। কিন্তু বানাবে তুমি কি করে যদি ঘটনাটা না জানো? ওই জন্য এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, যাতে তুমি রাত্রেবেলায় একবার রিডিং অন্তত পড়ে রাখবে, তাহলে তুমি বানিয়ে লিখতেও পারবে ভালো করে। আর ওই বানানোর প্রশ্ন দুটো আমি কি দিয়েছি? একটা দিয়েছি 1906 সালের মুসলিম লীগের পটভূমি, 1906 সালে মুসলিম লীগের পটভূমি। আর আরেকটা দিয়েছি আমি কি, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার গঠিত যে আজাদ হিন্দ বাহিনী, তাদের ভূমিকা কি ছিল। তাহলে এই দুটো প্রশ্ন আমি এক্সট্রা দিয়েছি। এই দুটোর মধ্যেও তুমি যদি মনে হয় যে রিস্ক নেবে তুমি, যে স্যার আমি রিস্ক নেবো, আপনার দুটো সাজেশন আমার ইচ্ছে হচ্ছে না, আপনি একটা বলে দিন। তাহলে যদি রিস্ক নিতে চাও, তাহলে আমি বলবো নৌ বিদ্রোহের কারণ আর গুরুত্ব করবে, কারণ কালকে তোমাকে লিখতেই হবে ওটা, এনি হাউ লিখতে হবে। তুমি লিখতে পারলেই হলো। সাজেশন আমি এমন দেবো জাস্ট বারুদ, তুমি লিখতে পারলেই হবে শুধু। এই 3 আর 4-এর যেগুলো বলে দেবো জাস্ট ফলো করে যাবে একটু। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ আমি খুব কম সাজেশন দেবো, কিন্তু আমার কথা বিশেষ করে বাদ দেবে না। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে। দ্বিজাতি তত্ত্ব দেখবে, দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো এটা দেখবে। যে কটা বলছি বস জাস্ট দেখবে, হ্যাঁ? আচ্ছা, এই যে চরমপন্থী আর নরমপন্থী এই দল দুটো এত সুন্দর করে উঠলো, ব্যর্থ হলো কেন? এই ব্যর্থতার কারণ দুটো দেখে নিবা। জোট নিরপেক্ষ যে আন্দোলন হয়েছিল তার উদ্দেশ্য আর গুরুত্বটা দেখবা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখবা, ডেফিনেটলি দেখবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান চলে এসছে জাস্ট। বাংলাদেশের ভাষা আন্দোলন আর এই বাংলাদেশে ভারতের অবদান, এই দুটোর মধ্যে যদি কালকে না পাও, জাস্ট বলবা, এসে আমার এখানে কমেন্ট করবা, ডাইরেক্টলি বুক ঠুকে কমেন্ট করবা যে স্যার আপনি বলেছিলেন আসেনি। ঠিক আছে, তার মধ্যে যদি এই দুটোর মধ্যে চুজ করতে বলো তুমি, আমি বলবো ভারতের অবদান করো, কারণ কালকে চলে আসবে ওটা। মহারানীর ঘোষণাপত্র, এক্স্যাক্টলি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কালকের জন্য। টিকা লেখো পুনা চুক্তি, পুনা চুক্তিটা অবশ্যই করবা। 1942-এ যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, গান্ধীজির দান্ডি অভিযান, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাস্টারদা সূর্য সেনের অবদান, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলে এসেছে অপারেশন সার্চলাইট। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তাতে মধ্যবিত্ত সমাজের ভূমিকা। আর এই 1857 বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়, এবং এটা কে বলেছেন? ঠিক আছে, সিমলা চুক্তি দেখবা। ঠিক, কারণ এই প্রশ্নগুলো হিউজ হিউজ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে দেখতে হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, রিকি স্যারের সঙ্গে থেকেও তোমার রেজাল্ট যদি ভালো করতে চাও, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমার মনে হয় না সাবস্ক্রাইব করে রাখলে খুব একটা ভুল হবে, কারণ তোমার জীবনের পথটাকে সুগম করার জন্য আমি অলওয়েজ আছি।